স্যার চ্যাট বক্সে কি রোল আর নাম আবার লিখে দিব? একবার লিখলে আর লাগবে না। ওকে স্যার। আচ্ছা, যাদের কাছে সাধারণ তপন স্যারের বইটা আছে, আমাদের স্পেরোমিটারের কাজের ধারার 3 আর 4 নম্বর কাজের ধারাটা কয়েকবার পড়ে নাও তো। সবাইকে অ্যাডমিট দিতে থাকি, কাজের ধারাটা পড়ে নাও। বাকি কাজটা করছি আমরা, 1 আর 2 শেষ, 3 আর 4 আমাদের কাজ। বা আমি যে ভিডিওটা দিছিলাম ওইখানে 3-4 নাম্বার কাজটা করলে হবে। আগের বার অ্যাটেন্ডেন্স দিয়ে থাকলে এখন আর দেওয়ার দরকার নাই। সাধারণ তপন স্যারের বই থেকে 3 আর 4 নম্বর কাজের ধারা স্প্যারোমিটার। আমরা এখন এইচটা নির্ণয় করব, ডি নির্ণয় করে ফেলছি। আচ্ছা, কেউ একজন বলো তো ডি নির্ণয় করার জন্য কি করছি আমরা? দেখি কার মনে আছে। সবাই আসতে থাকুক, যারা আসছো তাদের মধ্যে বলো ডি কিভাবে নির্ণয় করছিলাম আমরা। 3টি পায়ের গড় নির্ণয় করছিলাম। প্রসেসটা একটু বলো কিভাবে করলাম। প্রথমে স্যার স্পোরোমিটারটাকে একটা কাগজের উপর রেখে চাপ দিছি, দেন 3টা বিন্দুকে যোগ করছি, যোগ করে বাহুগুলোর দৈর্ঘ্য গড় করছি। ওকে, আরেকজন প্রসেসটা বলো। আমরা কিভাবে ডি নির্ণয় করছিলাম প্রসেসটা জিজ্ঞাসা করছি তোমাকে, যে কেউ বলতে পারো, ফ্রি। ফার্স্ট হচ্ছে কি আমরা স্প্যারোমিটারকে নিচে একটা কাগজের উপর বসিয়েছি, তারপর থেকে চাপ দেওয়ার পর যেই বৃত্তটা হয়েছে তার 3টা কোণা মিলা দিছি। তারপরে হচ্ছে কি আমরা 3টা রেখার মান নিয়ে সেটা গড় নির্ণয় করছি। আচ্ছা, ত্রিভুজের বাহুগুলোর গড় নিয়ে নিছি, তাহলে ডি হয়ে গেছে। ওকে, আরেকজন বলো, সবাই আস্তে আস্তে আরেকজন বলে ফেলো। আমরা কিভাবে ডি নির্ণয় করব? নুসরাত বলো। তোমাদের এখানে আজান হচ্ছে? জি স্যার, আজান হচ্ছে। আচ্ছা, স্যার তাহলে একটু পরে বলি, আজানটা শেষ হোক। মিউট করে দাও। আচ্ছা, যার এখানে আজান হচ্ছে না সে বলতে পারো আমরা কিভাবে ডি নির্ণয় করেছিলাম বা করব। এই বর্ণালী রাজবংশী, তুমি বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলে করে ফেলো। স্যার এখানেও আজান দিচ্ছি, একটু পরে করছি। স্যার তাহলে আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ, করে ফেলো। স্যার আমরা প্র্যাকটিক্যালের জন্য কোন বইটা কিনবো? সাধারণ তপন স্যারের বইতে এগুলো সবই আছে। আমি যা 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 বলছি, কালকে ভিডিও যেটা দিচ্ছি সবই সাধারণ তপন স্যারের বই। তুমি যে মেইন বইটা কিনছো সাধারণ তপন স্যারের বই, ওইখানেই সব লেখা আছে। আচ্ছা আচ্ছা স্যার, তার মানে আমাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে না? না,
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। খাতা কিনতে হবে, সবার খাতা কিনতে হবে, রাফ খাতাও লাগবে, ফ্রেশ খাতাও লাগবে। ফ্রেশ খাতা বলতে প্র্যাকটিক্যাল নোটবুক যেটা, আর রাফ আর খাতাটা স্যার কি? রাফ খাতা কি রকম, মানে আমরা নরমাল রাফ যে খাতা খাতা? তুমি যে কোনোটা একটা বানাবা, কিন্তু সংরক্ষণ করতে হবে। মেইন খাতা সাইন কাজ করার আগ পর্যন্ত রাফ খাতাটাই তোমার মূল আর কি, ডকুমেন্ট। তুমি যে প্র্যাকটিক্যাল করছো এটা একটা প্রমাণ আর কি, রাফ খাতা। আরো তো 13 জন হারায় গেল, 9 জন হারায় গেল। স্যার রাফ খাতাতেও কি একবার প্র্যাকটিক্যাল করবো, আবার প্র্যাকটিক্যাল খাতাতেও? হ্যাঁ, মূল খাতাতে তো সবার পরে উঠাবা, রাফ খাতাতে তো তুমি ইচ্ছা মতো লিখবা, হিসাব করবা, ভুল করবা, সমস্যা নাই, মূল খাতা তো পড়ে। আচ্ছা, আমি শুরুতে বলে নেই, আমি একবার দেখাবো, এখানে তো 5 বার করার অপশন, 5 বার আসলে একবার হয়তো সামান্য 2-1 ঘর কম বা বেশি হবে, ঠিক আছে? আমি একটা রিডিং নিব, আর তোমরা যে কাজটা করবা, এটাকে আমি মাঝে লিখতে বলবো 3, তুমি 1 আর 2-তে এর চেয়ে কম বেশি, 4 আর 5-এ এর চেয়ে কম বেশি দিয়ে দেখায় দিবা, কারণ আমি এর চেয়ে বেশি পারতেছি না এখানে, ঠিক আছে? একবার রিডিং নিব মাত্র। হ্যাঁ, কার কার কোশ্চেন ছিল? তোমাদের আজান শেষ হয়ে গেছে মনে হয়, কোশ্চেন করে ফেলো। ওকে, কোশ্চেন ভুলে গেছে। আমরা এখন বাকি যে কাজটা 3 নম্বর আর 4 নম্বর পার্টটা আমি তোমাদের একবার একটু পড়ে শোনাই। আচ্ছা, ভিডিওটা অন করি তাহলে সুবিধা হবে, বইটা সহ দেখা যাবে। তোমাদের তো অনেকের আবার কাছে বই নাই, বই ছাড়াই চলে। আসসালামু আলাইকুম হাবিব স্যার, আমি ল্যাবে আছি। আচ্ছা, 3 আর 4 নাম্বার পার্ট এটা পড়ো তো, কাজের ধারা একদম রিডিং করো, সবাই যেন শুনে। কে পড়বে? যে কোনো একজন রাজি হলেই হয়। আচ্ছা, আমি কাউকে না বলি। এবার কাজটা হচ্ছে, এতক্ষণ যা হয়ে গেছে ডি নির্ণয় করা হয়ে গেছে, অবশ্যই এখানে ডি নির্ণয় পরেও করতে বলছিল, আমি আগে করে বলছি। এটা হচ্ছে ফেরোমিটারের মধ্যের যে স্ক্রুটা, এটাকে যথেষ্ট উপরে তুলতে হবে। আমাদের যে ফেরোমিটারটা আছে, এই স্ক্রুটাকে উপরে তুলে নিতে হবে, যথেষ্ট উপরে তুলে নিতে হবে। তুলে নিলাম, উপরে তুলে পরীক্ষাধীন বস্তুর উপর আমাদের যে লেন্সটা আছে, এই লেন্সের উপরে স্থাপন করতে হবে, এই লেন্সের উপরে স্থাপন করব। তারপরে মধ্যে যে স্ক্রুটা আছে এটা নিচের দিকে নামাবো, স্ক্রুটাকে ঘুরিয়ে নিচের দিকে নামাবো, খুবই সহজ কাজ। তাহলে লেন্সের তলের সাথে আলতো ভাবে স্পর্শ করবে, আস্তে আস্তে নামাবো, যখন স্পর্শ করবে তখন আমরা আর নামানোর চেষ্টা করব না, ঠিক আছে? আলতো ভাবে স্পর্শ করবে। আরো যদি ঘুরাতে থাকি তাহলে কিন্তু ঘুরবে, তখন আবার একটু মিসম্যাচ হয়ে যাবে আর কি। আমি দেখাবো এটা। এই অবস্থায় বৃত্তাকার স্কেলের যে দাগ রৈখিক স্কেলের গায়ে লেগে থাকে তা দেখে নেওয়া হয়।
আমরা লিখে নিব, তোমরা লিখে নিবা। তাহলে মনে করো আমরা ঘুরালাম শেষ পর্যন্ত রৈখিক স্কেলের পার্ট, সরি বৃত্তাকার স্কেলের পার্ট মনে করো এই যে এখন আছে 30 নাকি 29, মনে হচ্ছে না? আচ্ছা এই যে এখন 29, এটা দেখে নেব। আমাদের এই লেন্সের উপরে বসানোর পরে যখন প্রত্যেকটা পা টাচ করে যাবে, এটা কিভাবে করবে সেটা আমি দেখাবো তোমাকে। আমি এখন দেখাইতে পারতেছি না, হ্যাঁ এই যে এখান থেকে দেখাতে পারবো আমি আশা করতেছি। তো টাচ যখন করে যাবে তারপরে আমাদের রৈখিক স্কেলের যে পার্টটা এটা দেখে নেব, বৃত্তাকার স্কেলের যে পার্টটা এটা দেখে নেব। এখানে মনে হচ্ছে 25 দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা হলো আমাদের কি পার্ট? এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের আদি পার্ট। বৃত্তাকার স্কেলের আদি পার্ট আমাদের এই যে ছকটা আছে, ছকের মধ্যে আদি পার্টটা বসাইতে হবে। হ্যাঁ, ওকে লিখে নিব। ওকে, এরপরে 4 নম্বর যে কাজটা এটা দেখো, এরপর কি স্ফেরোমিটারকে একটি সমতল কাঁচের উপর রাখা হবে। তারপরে আমাদের একটা কাঁচ আছে, এই যে কাঁচের উপরে স্ফেরোমিটারটাকে রাখা। স্ফেরোমিটারটাকে রেখে এবার যে মাঝের পাতা একটু উপরে উঠে গেছিল এটাকে আস্তে আস্তে নিচের দিকে নামাবো। আচ্ছা, কাঁচের উপরে রাখবো। তারপর বৃত্তাকার স্কেলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমতল কাঁচ প্রান্তের গায়ে আলতোভাবে স্পর্শ করাবো। ঠিক আছে, যেহেতু উপরে উঠে গেছিল একটু নামাবো, এমন ভাবে নামাবো যেন আলতোভাবে স্পর্শ করে, আলতোভাবে ভেতরের পাটা স্পর্শ করে। আর 3 পা যেহেতু, তাহলে ওই 3 পা তো সারাক্ষণ স্পর্শ করে থাকবে। ওকে, এবার বৃত্তাকার স্কেলটি ঘোরানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে স্কেলের আদি যে পার্টটা ছিল কিছুক্ষণ আগে আমরা 25 বা 20 দেখছিলাম, ওই 25 রৈখিক স্কেলকে অতিক্রম করছে কতবার, রৈখিক স্কেলকে কতবার অতিক্রম করছে, এটা হচ্ছে পূর্ণ ঘূর্ণন। এটা আমাদের কাজে লাগবে। মনে করো আমাদের 20 এই 20 অবস্থায় আছে, এখন নিচে সমত অবস্থায় মানে আমাদের যে সমতল কাজ প্লেট আছে, এটাতে 3টা পায়ে কাজ করানোর জন্য মনে করো আমাদের 3 বার ঘুরাইতে হয়েছে। একবার ঘুরালাম, আবার ঘুরালাম, পুরো ঘুরালাম, আবার ঘুরালাম। 3 বার যদি ঘুরানো হয় তাহলে গুণন সংখ্যা হবে 3। যদি একবার ঘুরাই তাহলে পূর্ণ ঘূর্ণন সংখ্যা 1। এরকমও হইতে পারে ছোট যদি লেন্স হয় তাহলে পূর্ণ ঘূর্ণন সংখ্যা 0 হইতে পারে। পূর্ণ ঘূর্ণন সংখ্যার আগে আমার হিসাবটা শেষ হয়ে যেতে পারে। ওকে, তাহলে আমরা দেখি কি আসলে ঘটনা ঘটবে। এবার স্ক্রুর প্রান্ত সমতল কাঁচ পাত স্পর্শ করার পূর্বে বৃত্তাকার স্কেল আচ্ছা কয়টি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তা দেখে নিলাম। এটা হচ্ছে এম, কয়বার পূর্ণ ঘূর্ণন হয়েছে হিসাব করে নিলাম। এবার স্ক্রুর প্রান্ত সমতল কাঁচ পাত স্পর্শ করানোর জন্য বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণনের পর, এটা বেশি ইম্পর্টেন্ট, পূর্ণ ঘূর্ণনের পর অতিরিক্ত আরো কত ঘর অতিক্রম করেছে। ধরো আমরা এই কাঁচের প্লেটে রাখার পরে, এই কাঁচের এখানে রাখার পরে 20 তো আমাদের আদি পাক সংখ্যা ছিল, তারপরে 20-এর পরে মনে করে আরো 10 ঘর গেল, 20-এর পরে 20 পর্যন্ত তো পূর্ণ ঘূর্ণন সংখ্যা হয়ে গেল। এবার আরো যদি 10 ঘর যায় তাহলে এটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা, মানে হচ্ছে পূর্ণ ঘূর্ণনের পরে। আবার শুনো, অতিরিক্ত ভাগ সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো। পূর্ণ ঘূর্ণনের পরে অতিরিক্ত যে কয় ঘর গিয়ে এই কাঁচকে স্পর্শ করবে সেটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। পূর্ণ ঘূর্ণনের পরে অতিরিক্ত যে কয় ঘর অতিক্রম করে কাঁচকে স্পর্শ করবে সেটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। ওকে, তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে আদি পাঠ আর একটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। দুইটা বিষয় কে বুঝো নাই একটু বলো আমাকে, আমি আবার বলতেছি। আদি পাঠ আর অতিরিক্ত ভাগ সংখ্যা দুইটা কে বুঝো নাই? স্যার আদি পাঠটা বুঝিনি, একটু বললে ভালো হইতো। আচ্ছা, অন্যরা আদি পাঠ বুঝছো? স্যার আমিও বুঝিনি।
আদি জি পাঠটা ভাই হচ্ছে, স্যার। আচ্ছা আমি মুখে বলি তারপরে একবার দেখাই, ক্যামেরা ধরে ধরে ক্লান্ত হয়ে গেছি। আদি পাঠ হচ্ছে আমাদের স্ফেরোমিটারটা লেন্সের উপরে বসালাম, বসানোর পরে চারটা পায়ে টাচ করাবো। কিভাবে করাবো সেটা দেখাবো আমি এখনই। চারটা পায়ে টাচ করাবো। টাচ করাইলে একটু সময় বেশি লাগতেছে, থেকে যেতে পারো। আর যদি কারোর মনে হয় যে এর চেয়ে জরুরি কাজ আছে, যাইতে পারো, কোনো সমস্যা নেই। টাচ, স্যার বলো। তা আমাদের যে প্র্যাকটিক্যালটা ওটা কি এই সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো হবে, মানে বোর্ড থেকে যে সিকোয়েন্সটা দিয়ে দিছে? না, আগামী ক্লাসগুলো হবে স্প্রিং সম্পর্কিত। মানে এলোমেলো ভাবে হবে, হ্যাঁ, ওরকম সিকোয়েন্স অনুযায়ী হবে না? আমরা যখন যে থিওরিটি শেষ করব সেটা পড়ায় দেবো আর কি, পড়ায় দেবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ওকে, ইউ। আমরা আমাদের স্টেরোমিটারটাকে আমাদের বলীয় তল বা লেন্সের উপরে বসাবো। চারটা পায়ে যখন টাচ করবে, চারটা পায়ে টাচ করার পরে আমাদের রৈখিক স্কেল আর বৃত্তাকার স্কেল আমরা খেয়াল করব। রৈখিক স্কেল বরাবর যে দাগটা তখন দেখা যাবে চারটা পা টাচ করানোর পরে। মনে করো আমি চারটা পা টাচ করায় ফেলছি অলরেডি, মনে করো চারটা পা টাচ করানো হয়েছে অলরেডি, ওইটা দেখাচ্ছি আমি। যদি আমাদের রিডিংটা এরকম হয়, চারটা পা টাচ করানোর পরে এই রৈখিক স্কেল বরাবর, এবার দেখো আমি কোন একটা দাগের মাঝামাঝি নেই, মনে করো 20 বরাবর গিয়ে আমাদের নিচে বক্রতলকে স্পর্শ করছে, তাহলে এই 20টা হচ্ছে আদি পাঠ। বক্রতলকে টাচ করানো অবস্থায় যে পাঠ সেটা হচ্ছে আদি পাঠ। ঠিক আছে, এবার এই স্কেলটাকে আমি একটা সমতল কাঁচপাতের উপরে বসাবো। সমতল কাঁচপাতের উপরে বসাবো। বসায় কি করব, বসায়া এটাকে যে একটু যে ফাঁকা হয়েছিল উত্তল লেন্সের কারণে একটু উপরের দিকে উঠেছিলাম না, এখন এটাকে নিচের দিকে নিয়ে একদম কাঁচের সাথে সেট করব। আমরা চারটা পা একই সমতলে আনবো। এখন যে রিডিংটা আমি দেখতে পাবো সেটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। যে রিডিংটা দেখতে পাবো মানে কি, 20 চলে যাওয়ার পরে আরো যে কয় ঘর যাবে সেটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। 20 চলে যাওয়ার পরে আদি ভাগ সংখ্যা যেটা ছিল এইটার পরে আরো যে কয় ঘর যাবে সেটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। পূর্ণ গুণনের পরের কথা এটা। ঠিক আছে, আদি পাঠ হচ্ছে বক্রতলে স্থাপন করার পরে রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলের যে দাগটা থাকবে সেটা হচ্ছে আদি পাঠ। রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলের যে দাগটা থাকবে সেটা হচ্ছে আদি পাঠ, বাঁকা তলে সেট করার পর। ওকে, এখন আমরা বাঁকা তলে সেট করি। বাঁকা তলে সেট করার জন্য আমাদের একটা লেন্স দরকার। এই যে একটু উপরে তুলে নিলাম যেন আমাদের ঝামেলা না হয়। এই যে যথেষ্ট উপরে তুলে নিচ্ছি, দেখা যায় না কেন, এই যে যথেষ্ট উপরে তুলে নিচ্ছি। এবার আমরা লেন্সের উপরে স্থাপন করলাম, লেন্সের উপরে স্থাপন করলাম। ওকে, দেখা যাচ্ছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে তিনটা স্থায়ী পা লেগে আছে। বুঝবো কিভাবে, আমরা একটা কাগজ নিব, কাগজের টুকরো নিব, দেখবো যে স্থায়ী পাটা এখানে একটু ক্রস করানোর চেষ্টা করব ধাক্কা দিয়ে। ভেতরে ঢুকানো যাচ্ছে না, ভেতর দিয়ে ঢুকানো যাচ্ছে না, চেষ্টা করলে ঢুকাতে পারবো না, কিন্তু এই যে মাঝের পায়ের নিচ দিয়ে সরাসরি চলে যাচ্ছে। এবার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মাঝের পাটা বক্রতলের উপরে স্থাপন করার চেষ্টা করব। আমি ঘুরাচ্ছি, ওইটুকু দেখা যাচ্ছে না, তোমরা বুঝতে পারতেছো? স্ক্রুটা যেহেতু নিচের দিকে আসতেছে, কিছু বলতেছো? আচ্ছা, আমরা নিচের দিকে আনতেছি, স্ক্রুটাকে নিচের দিকে আনতেছি। মোটামুটি তুমি বুঝে যাবা যে এখন প্রায় কাজ করে গেছে। একটু টেস্ট করবো কাগজ দিয়ে কিছুক্ষণ পর পর। এই যে এখনো কাগজটা ভেতরে ঢুকে গেছে, এই যে সহজেই ঢুকতেছে, সহজেই ঢুকতেছে, তার মানে একটু ফাঁকা জায়গা আছে। যদি সহজে কাগজটা ঢুকে যায় তাহলে একটু ফাঁকা জায়গা আছে, তাহলে আরেকটু
এইবার দেখি তো, আমার কাছে মনে হচ্ছে এইবার আর ফাঁকা জায়গা নাই। আমরা কাগজ দিয়ে টেস্ট করে দেখবো। ও না, আরেকটু আছে, দেখি তো, এখনো তো আছে, ঘটনা কি? আরেকবার দেখি। হ্যাঁ, এইবারও আছে। এবার নাই। এবার খেয়াল করে দেখো, এই যে আমি আর কাছে নিলাম, দেখো আমি কিন্তু কাগজটাকে ভেতরে ঢুকাতে পারতেছি না। প্রত্যেকটা পায়ের ক্ষেত্রেই একবার করে টেস্ট করি। এই যে আমি কিন্তু কাগজটা ঢুকাতে পারতেছি না। কাগজটাকে একটু কাছে নিয়ে যে যখন ভেতর দিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, নিতে পারতেছি না। এই যে এটা নিতে পারতেছি না। এখন হচ্ছে আমাদের আদি যে পার্টটা সেটা পেয়ে যাব। 4 পায়ে সেট করা হয়ে গেছে। এখন কি দেখবো? আদি পাঠ। তোমরা বলবা আদি পাঠ কত? এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। আদি পাঠ কত দেখে বলো তো। ফোকাসিং হচ্ছে? আদি পাঠ কত আছে দেখো তো। চল্লিশ না 45? 45, তাই না? তাহলে আদি পাঠ আছে 45। তাহলে আদি পাঠটা লিখে রাখো, আদি পাঠ 45। আমাদের এই যে বক্রতলের উপর বৃত্তাকার স্কেলের আদি পাঠ, আমাদের যে এইচ নির্ণয়ের শখ ছিল, যে আমার স্লাইড এর পাশেই, ডিভাইসটার পাশেই আছে আদি পাঠ। তাহলে আদি পাঠ লিখে রাখো 45। এবার হচ্ছে দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটা কি ছিল বলতো? দ্বিতীয় ধাপটা হচ্ছে আমরা এবার সমতল কাঁচ প্লেটের উপরে আমাদের ডিভাইসটাকে বসাবো। ওরে আল্লাহ, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সমতল কাঁচ প্লেটের উপরে এবার আমার ডিভাইসটাকে বসাইছি। দেখো এই যে মাঝের পা এবার ফাঁকা হয়ে গেছে। আমাদের কাগজটা আগে যাইতো না, এখন কিন্তু সহজেই চলে যাচ্ছে মাঝের পায়ের ভিতর দিয়ে। অন্য পাগুলোর ভিতর দিয়ে যাইতেছে না, অন্য পাগুলোর ভিতর দিয়ে চেষ্টা করতেছি, যাচ্ছে না, মাঝের পায়ের ভিতর দিয়ে যাচ্ছে। এবার আমি ঘুরাবো উপরের দিক দিয়ে। আমি দেখাতে পারতেছি না, তোমাদের বিশ্বাস করতে হবে যে আমি কয়বার ঘুরেছি। ঠিক আছে, আমি ঘুরাইতেছি, তারপরে তোমাদের কতবার এম এর মানটা বলে দিব, আর আমাদের অতিরিক্ত ভাগ সংখ্যাটা তো আমরা দেখবো। চেক করি আমরা। 40 থেকে ঘুরাইলাম, 45 থেকে ঘুরাইলাম, পূর্ণ গুণন হয়ে গেছে। এখন অলরেডি একটা পূর্ণ গুণন হয়ে গেছে। একটু চেক করে আসি নিচে ফাঁকা আছে কিনা। একটু ফাঁকা আছে, এখন এই যে কাগজটা চলে যাচ্ছে, কাগজটা নিচ দিয়ে চলে যাচ্ছে। তাহলে আরেকটু ঘুরাইতে হবে। আরেকবার দেখি, যখন খুব কাছাকাছি চলে যাবে তখন একটু একটু করে সামান্য একটু ঘুরাইতে হবে। বেশি ঘুরাইলে ঝামেলা হয়ে যাবে। ওই যে আমাদের পিছর ত্রুটি সৃষ্টি হবে। স্ক্রুযুক্ত যদি কোনো ডিভাইস থাকে, এটাকে একদিকে ঘুরাইতে হয়, ভিন্ন দিকে ঘুরাইলে পিছর ত্রুটি দেখা দেয়। তাহলে আমরা কাগজটা একটু দেখি। আমাদের এক্সপেরিমেন্ট প্রায় শেষ। এই রিডিংটা নেওয়ার পরে তোমরা হিসাব করো, তোমরা শুধু মানটা বসাও জাস্ট, আর সবকিছু তোমরা জেনে গেছো। আর একটু মানগুলো বসাইলেই শেষ। ওকে, আরেকবার ট্রাই করি। আর হয়তো 10-15 সেকেন্ডের মধ্যে আমাদের এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে। ওকে, এবার কাগজটা যাচ্ছে না। এবার একটা পূর্ণ ঘূর্ণন হয়েছে, এম এর মান তাহলে 1, এম এর মান 1। এবার হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। অতিরিক্ত ভাগ সংখ্যাটা খুব কেয়ারফুলি দেখবা, কারণ এটাই আমরা ভুল করি আর কি, স্টুডেন্টরা ভুল করে।
কোথায় গেল এটা? ওকে, এবার দেখো অতিরিক্ত ভাগ সংখ্যাটা কত। এই যে 40 পর্যন্ত 45 পর্যন্ত এটা ছিল আমাদের আদি ভাগ সংখ্যা। এরপরে কতটুকু অতিরিক্ত গেছে? এই 45 থেকে এখন আছে হচ্ছে 21। এই ডিফারেন্সটা হচ্ছে অতিরিক্ত ভাগ সংখ্যা। তাহলে 45 থেকে 21 পর্যন্ত কতটুকু? 21 থেকে 45, 45 বিয়োগ 21 তাহলে হয় 24। 24 ঘর অতিরিক্ত ভাগ সংখ্যা। n এর মান হচ্ছে 24। তোমরা এখন মানটা বসিয়ে আমাকে উত্তরটা বলো। মানটা বসিয়ে উত্তরটা বলো। ওকে, আমি হিসাবটা করব তোমাদের সাথে। যারা আছো খেয়াল করে দেখো, স্ক্রিনে দেখো। ওকে, আমরা কি হিসাব পাইছি? ডি এর ভ্যালু নির্ণয় করছিলাম আমরা 4.3। এটা আর দেখাচ্ছি না, তোমরা নিজেরাই পাইছো। ডি ইকুয়াল 4.3। ওকে, তাহলে এইচ নির্ণয়ের ছকে আদি পার্ট ছিল আমাদের 45। আদি পার্ট 45। আর বৃত্তাকার স্কেলের পূর্ণ গুণন সংখ্যা m ছিল 1। লঘিষ্ঠ গণন আমরা বের করছি এলসি। এলসি সমান কিছুক্ষণ আগে আমরা বের করছিলাম 0.001। 0.001 সেন্টিমিটার। ওকে, এবার বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা n। n পেয়েছি আমরা 24। এবার h নির্ণয়ের সমীকরণ হচ্ছে h ইকুয়াল m ইনটু পিচ প্লাস n ইনটু এলসি। এটা করলে কি হয় দেখো তো। পিচও আমরা জানি অলরেডি 1 মিলিমিটার। পিচের মান 1 মিলিমিটার। এটাকে যদি সেন্টিমিটারে নেই 0.1 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন এইচ নির্ণয়টা করে ফেলি আমরা। এইচটা কত হয় বলো তো? m হচ্ছে 1.01 প্লাস 24 ইনটু 0.001 তাহলে 0.034। এইচ হচ্ছে 0.034। এই যে মান পেয়ে গেছি। ডি এর মান আমরা জানি, ডি ইকুয়াল 4.3 সেন্টিমিটার। আর আর এর সমীকরণ আমাদের জানা আছে স্কয়ার ডিভাইডেড বাই 6h প্লাস h/2। এই সমীকরণে যদি আমরা মান বসায় দিই তাহলে ডি এর মান 4.3 ডিভাইডেড বাই 6 ইনটু h এর মান কত পেলাম? ভুলে তো গেছি। h এর মান 0.034। 0.034। ওকে, এবার h/2 0.034 ডিভাইডেড বাই 2 পেয়েছি আমরা 90.65। 90.65 সেন্টিমিটার। 90.65 সেন্টিমিটার, কিন্তু আমাদেরকে মিটারে বের করতে বলছে, তাহলে হবে 0.91 মিটার। এটা আমাদের উত্তর। ওকে, ক্লাস 10 মিনিট বেশি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ। যে কোনো সময় প্র্যাকটিক্যাল সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে, প্র্যাকটিক্যাল গ্রুপে জিজ্ঞাসা করলেই হবে, যে কোনো জিজ্ঞাসা করা যাবে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আমরা কি প্র্যাকটিক্যাল হবে? স্যার আসসালামু আলাইকুম। তোমরা আর একটা কোশ্চেন ছিল আমার। আসসালামু আলাইকুম। করো। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার এই ছকটা তো প্র্যাকটিক্যাল খাতায় আমাদের পূরণ করে লিখতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই।
তখন আমরা কি আমাদের শুরু করে ফেলবো? মাপগুলা কিভাবে করব আর কি বুঝলাম না। আচ্ছা, আমরা তো আমি তোমাদের শুরুতে আচ্ছা শুরুতে বলছিলাম আমরা একটা রিডিং নিব, বাকিগুলোকে 4-5 করে মনে করো কম বাড়ায় দিলাম, কমায় দিলাম, বাড়ায় দিলাম। মনে করো আমরা কি কি রিডিং নিয়েছি, বৃত্তাকার স্কেলের আদি পাঠ এখানে 45 পাইছিলাম, তাই না? একটা 43 করে দিলাম, একটা 42 করে দিলাম, একটা 47 করে দিলাম। মানে আমরা যদি প্র্যাকটিক্যালি করতাম সামনাসামনি তাহলে তো সব বারবার করতাম, কিন্তু এখন তো করতে পারতেছি না। একটা করতে যাই 60 মিনিট 70 মিনিট চলে গেছে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তোমরা লিভ নিয়ে নাও।